শৈবাল, সিলেটের কি অবস্থা বলো? এই তো স্যার আছি। সিলেটে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে বলো? সিলেটে তো অনেক জায়গায় আছে স্যার, জাফলং আছে, তারপর স্যার রাতারগুল, বিছানাকান্দি, সাদা পাথর। জাফলং এর তো রাস্তা খারাপ। জাফলং গতবার যেহেতু স্যার, রাস্তা খুব খারাপ দেখে আসলাম। আমি কখনো যাই নাই স্যার। না, রাস্তা ভালো না। রাতারগুল যাই নাই অবশ্য, বিছানাকান্দি যাই নাই এখানেও। আমি কোনো জায়গাতেই যাই নাই স্যার এখন। কেন যাও নাই কেন? যা হয় নাই আর কি স্যার, সময় মিলে। সময় মিলে হয় নাই। যাবা, ইন্টারমিডিয়েটের পরে যাবা ইনশাল্লাহ, অসুবিধা নেই। ইন্টারমিডিয়েট একটু চাপ বেশি পড়ালেখার। জি স্যার, ইচ্ছা ইন্টারমিডিয়েটের আছে পরে স্যার। যাবা ইনশাল্লাহ। তাহলে আমরা পড়ায় যাই না, আজকে আমরা তরুণাস্থি পড়বো। তরুণাস্থি, কার্টিলেজ। তরুণাস্থি পড়তে বেশি সময় লাগবে না, তারপরে আবার অন্য আইটেমও পড়তে পারবো। তরুণাস্থি শেষ হয়ে গেলে আমরা পেশিতে যেতে পারবো। তবে আগে তরুণাস্থিটা তো পড়তে হবে, তরুণাস্থিটা আগে পড়ি। কার্টিলেজ, ঠিক আছে। একটা প্রথমে একটু ছবি দেখি, হ্যাঁ। মুসা কই, মুসা? মুসা কই? স্যার মুসা বাড়ি গেছে তো ফুর্তিতে আছে স্যার। ও, পূজায় বাড়ি আসছে। আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে তো এটা পড়াই ফেলছি না আমরা, এই যে হ্যাবার্সিয়ান সিস্টেমটা। হ্যাঁ স্যার। এটা এমনি বুঝতে তো অসুবিধা ছিল না নাকি? পড়ার সময় বুঝতে পারছো না পড়োই নাই টোটালি? বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার, ওই যে হ্যাবার্সিয়ান সিস্টেমের যে ইগুলা থাকে না, গোলাকার যে এককগুলো, হ্যাঁ, ওইটার ভিতরের কোষগুলো কি স্যার, ওই যে আপনি কোষ নিয়ে বলছিলেন, ওইটার কি ভিতরের কোষ নিয়ে না পুরা সিস্টেমটার আর কি ভিতরের কোষ? বুঝতে পারছি, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। তোমাকে আমার এই জায়গায় নিয়ে যেতে হবে, একটা ছবি দেখাই আমি তোমাকে। একটা ছবি আসছে সিফাত? হ্যাঁ স্যার। এখন এইখানে আমি কি বলছি দেখো, অস্টিওসাইট যেটা, সেই কোষগুলো থাকে মাঝখানে। অস্টিওব্লাস্ট এবং অস্টিওজেনিক এই কোষগুলো থাকে পরিধির দিকে, আর অস্টিওক্লাস্ট এই কোষগুলো থেকে ভেতরের দিকে। এখন কথা হচ্ছে, এই অস্থির পুরোটা জুড়েই তো হ্যাবার্সিয়ান তন্ত্র। এখন তোমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম পরিধির দিকে, মাঝখানে অথবা ভেতরের দিকে, সেটা কি তাহলে হ্যাবার্সিয়ান তন্ত্রের সাথে এটার রিলেশন আছে নাকি নাই? আসলে কি, এইটাই বলছি। আমি বুঝছি তোমার প্রশ্নটা, সাউন্ড অফ করো। আসলে কি দেখো, খেয়াল করো, এই হ্যাবার্সিয়ান তন্ত্র কিন্তু খুব ছোট্ট। ওখানে যে গোল গোল হ্যাবার্সিয়ান তন্ত্র দেখাচ্ছে, সেটা কিন্তু ছোট ছোট জায়গা। এখন ধরো একটা অস্থি যতটুকু পুরু, এই পুরুত্বটার মধ্যে মনে করো 10টা হ্যাবার্সিয়ান তন্ত্র আছে। আমি একটু স্ক্রিনের মধ্যে একটা দাগ দিয়ে একটু বলার চেষ্টা করি। সিফাত খেয়াল করো, এই ছবিটা অনেক বড় হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, রংটা একটু চুজ করে নেই, রংটা একটু ছোট করে নিলাম। এই ঠিক আছে, এখন খেয়াল করো, এখন আমার অস্থিটা হচ্ছে এতটুকু পুরু, আমি লাল কালারের দাগ দিচ্ছি, দেখা যায় সিফাত? হ্যাঁ স্যার, দেখা যায়। এখন এটার মধ্যে মনে করো এই জায়গায় একটা হ্যাবার্সিয়ান তন্ত্র আছে, মাঝখানে আছে, ভেতরে আছে। এতগুলো হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে তাহলে আসলে এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওজেনিক তারা যে বেশি আছে, কিভাবে বেশি আছে? বিষয়টা হচ্ছে এরকম, একটা অস্থি যতটুকু পুরু, এই পুরুত্বটার মধ্যে তো অনেকগুলো হ্যাবার্সিয়ান তন্ত্র আছে, প্রত্যেকটা গোল স্ট্রাকচারই হচ্ছে একটা হ্যাবার্সিয়ান সিস্টেম। এখন মাঝখানে, যে কোনো একটা অস্থির মাঝখানে যে হ্যাবার্সিয়ান সিস্টেম থাকে, মধ্যাঞ্চল জুড়ে, একেবারে পার্টিকুলারলি বলার দরকার নেই মাঝখানে একটা দুইটা এরকম না, মধ্যভাগ জুড়ে যে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে, সেই হ্যাবার্সিয়ান তন্ত্রের ভেতরে অস্থির কোষ যেগুলো থাকে, 4 রকমের অস্থির কোষই থাকে। অস্টিওসাইট নামক কোষটা সেখানে বেশি পরিমাণে থাকে। আবার পরিধির দিকে যে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে,
সেই হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে 4 রকমের অস্থি কোষই আছে, কিন্তু তার মধ্যে অস্টিওব্লাস্ট আর অস্টিওজেনিক কোষগুলো বেশি পরিমাণে থাকে। আর যে কোনো একটা অস্থির কেন্দ্রের দিকে যে হ্যাবারসিয়ান তন্ত্রগুলো থাকে, সেই হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে 4 রকমের অস্থির কোষই থাকে, কিন্তু অস্টিওক্লাস্ট নামক অস্থির কোষটা বেশি পরিমাণে থাকে। আমি কি ক্লিয়ার করতে পারছি না পারি নাই? হ্যাঁ স্যার, বুঝছি স্যার, মানে পুরো সিস্টেমটা নিয়ে বলা হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, পুরো সিস্টেমটা আমি বুঝাতে পারছি না, একে দেখাইতে হবে প্লিজ। বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু আজকে পড়তে চাচ্ছি তরুণাস্থি, তাই না? আমি আমার স্ক্রিনটা শেয়ার করে লিখলাম ডিফারেন্ট টাইপ অফ কার্টিলেজ। কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি। এখন দেখো ওরা এখানে কিন্তু ছবি দেখাচ্ছে, 3 রকমের কার্টিলেজের ছবি দেখাচ্ছে। একেবারে উপরে যেটা কার্টিলেজ এ, সেটাকে ওরা বলছে, আমি ছবিগুলো তোমাদের দেখানোর সাথে সাথে আবার আমি আমার গ্যালারিতে নামিয়েও রাখতেছি, যাতে করে পরে আবার এটা নিয়ে আমি কথা বলতে পারি। উপরের যে কার্টিলেজটা, ডান পাশের ছবিটা হচ্ছে সত্যিকার ছবি, যেটা তোমার দেখা যায় সেই অবস্থার ছবি। শুনতে পাচ্ছ কিনা তোমরা বলো তো? হ্যাঁ স্যার, শুনতে তো পাচ্ছি। শোনা যায়। শোনা যাচ্ছে, হ্যাঁ। হঠাৎ করে একটা ফোন আসছিল তো মেসেঞ্জারে, সেজন্য বললাম। আচ্ছা খেয়াল করো, একেবারে উপরের যে তরুণাস্থিটা, তার বাম পাশের যেটা, এটা হচ্ছে ড্রয়িং, আর ডান পাশেরটা হচ্ছে তার জেনুইন পিকচার। এই তরুণাস্থিটা দেখতে এমন, এখানে অবশ্য ছবিটা অত বেশি লালচে করে ফেলেছে, একটু মানে রঞ্জক পদার্থ বেশি ব্যবহার করছে। এই তরুণাস্থিটা আসলে স্বচ্ছ ধরনের, এপাশ থেকে ওপাশ দেখা যায়, বুঝতে পারছো? এই তরুণাস্থিটা দেখতে আসলে মূলত এরকম। এটাকে বলে হায়ালাইন কার্টিলেজ। আমি হায়ালাইন কার্টিলেজ দিকে সার্চ দিলে এই যে এখানে একটা ছবি আসছে, দেখো উপরে দেখো। এই তরুণাস্থিটা দেখতে এমন, এটা স্বচ্ছ ধরনের, এটার এপাশ থেকে ওপাশ প্রায় দেখা যায়, এবং এটা হালকা নীল। এখানে ওরা যে পিকচারটা দিছে ওটাতে আমি স্যাটিসফাইড না। আমি হায়ালাইন কার্টিলেজ লিখে সার্চ দেই, হায়ালাইন শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। হায়ালাইন কার্টিলেজ, এই যে দেখো, তখন দেখবো ওরা আরো একদম স্পেসিফিক পিকচার দিবে। এবার দেখো আমি এই যে ছবিটা দেখাচ্ছি, উপরের ছবিটা দেখো, হায়ালাইন কার্টিলেজটা এরকম হালকা নীল এবং স্বচ্ছ। স্বচ্ছ মানে এপাশ থেকে ওই পাশ আলো অতিক্রম করে যেতে পারে। এই ধরনের তরুণাস্থিকে বলা হয় হায়ালাইন কার্টিলেজ। বুঝতে পারছো তরুণাস্থি জিনিসটা কি? তরুণাস্থিও আসলে এক ধরনের যোজক কলা। এটা হচ্ছে ভাঁজ করে ফেলা যায়, কিন্তু টেনে ছিঁড়ে ফেলা যায় না, আবার ভঙ্গুরও না। একটা অস্থি, সেটা হচ্ছে কিরকম, অস্থিটাকে ভাঁজ করা যাবে না, কিন্তু অস্থিটাকে জোরে ভাঁজ করতে গেলে সে ভেঙে যাবে। কিন্তু তরুণাস্থিটা এরকম না। তরুণাস্থিটা হচ্ছে অনেকটা প্লাস্টিকের মতো। প্লাস্টিক যেমন নমনীয়, ভাঁজ করে ফেলা যায়, কিন্তু টানলে খুব সহজে ছেড়ে না, ঠিক সেরকম। আবার ভঙ্গুর ওরকম না, একদম পুরোপুরি ভাঁজ করে ফেলা যায়, ঠিক সেরকম। তরুণাস্থি জিনিসটা প্লাস্টিক বা নাইলনের মতো অনেকটা, বুঝতে পারছো, এবং কিছুটা স্থিতিস্থাপকও বটে। তো এই তরুণাস্থিদের মধ্যে একটা তরুণাস্থি আছে এরকম, যেটা একদম স্বচ্ছ, এপাশ থেকে ওপাশ দেখা যায়। দেখো উপরে ওরা লিখে রাখছে হায়ালাইন কার্টিলেজ, এটাকে বলা হয় স্বচ্ছ তরুণাস্থি। এবং এই স্বচ্ছ তরুণাস্থি তুমি আমাদের শরীরের বিশেষ বিশেষ কতগুলো জায়গায় পাবে। হ্যাঁ, স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায় আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে কশেরুকা আছে, ঠিক আছে, সেই কশেরুকা গুলোর মাঝে মাঝে তুমি এই স্বচ্ছ তরুণাস্থি পাবে। বুঝতে পারছো? সব রকমের তরুণাস্থি সব জায়গায় পাওয়া যায় না। এই স্বচ্ছ তরুণাস্থিটা পাবে আমাদের শ্বাসনালীতে পাবে, আমাদের যে স্বর মানে শ্বাসনালী আছে, ট্রাকিয়া বলে, সেখানে তুমি পাবে। তারপরে হচ্ছে তোমার আমাদের যে পাঁজর গুলো আছে, পাঁজরের যে শেষ প্রান্ত, সেখানে তুমি পাবে। নাকে পাবে, আমাদের নাকের একদম সামনের দিকে পাবে। বুঝতে পারছো? এই সব জায়গায় এই স্বচ্ছ তরুণাস্থি গুলো পাওয়া যায়। তাহলে আমরা একটা তরুণাস্থি ভূমিকর্ণের যে পিনা, ওইখানেও তুমি পাওয়া হ্যাঁ, ওখানে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের কানের এই পিনা, এখানেও তুমি স্বচ্ছ তরুণাস্থি পাবে। গেল স্বচ্ছ তরুণাস্থি সম্পর্কে তোমাদের ধারণা। এবার আরেকটা তরুণাস্থি তোমাদের আমি দেখাই। এটাকে বলা হয় হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ বলা হচ্ছে কেন? এই তরুণাস্থির মধ্যে এক ধরনের, এই যে দেখো আমি লেখার সাথে সাথে চলে আসছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। এই তরুণাস্থি গুলো এমন, এই তরুণাস্থির ভিতরে এক ধরনের সাদা সাদা সুতা, হ্যাঁ, লম্বা ভাবে সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। এই তরুণাস্থির মধ্যে এক প্রকার সাদা বর্ণের সুতা সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। তুমি এই ছবিটা তো অত ভালো দেখতে পাচ্ছ না হয়তো বা, এগুলো হচ্ছে একদম অরিজিনাল পিকচার। তো
যে কারণে সাদা সুতাগুলো তোমার হয়তো অত বেশি দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না। এই যে দেখো আমি দেখাচ্ছি, অনেকগুলো ছবি আনতেছি। এক ধরনের লম্বা লম্বা সাদা রঙের সুতা, এবারের ছবিটা মোটামুটি ভালো, উপরের ছবিটার দিকে তাকাও। সাদা রঙের এক ধরনের সুতা, তন্তু বা ফাইবার সমান্তরাল ভাবে এই তরুণাস্থির মধ্যে এরকমের বিন্যস্ত থাকে। যেহেতু সাদা বর্ণের সুতা বা তন্তু এই তরুণাস্থির মধ্যে পাওয়া যায়, সেই জন্য এই তরুণাস্থির নাম হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। বুঝতে পারছো? শ্বেত তন্তুময় তরুণাস্থি তুমি পাবে কোথায়? ওই যে বললাম কশেরুকা গুলোর মাঝখানে পাবে, তারপরে আমাদের যে গ্লেনয়েড গহ্বর আছে, আমাদের স্ক্যাপুলার পাশে গ্লেনয়েড গহ্বর, সেখানে পাবে। তারপরে হচ্ছে আমাদের যে শ্রোণীচক্রের ওখানে যে এসিটাবুলাম আছে, সেই গহ্বরের চারপাশে পাবে। এরকমের জায়গায় এই শ্বেত তন্তুময় তরুণাস্থি গুলো পাওয়া যায়। আর কি, তারপরে হচ্ছে যেখানে এসে অস্থির সাথে পেশিটা যুক্ত হয়, সেখানে যে টেন্ডন থাকে, অস্থির সাথে পেশি যেখানে এসে যুক্ত হয় সেখানে টেন্ডন নামক এক ধরনের তন্তু থাকে, সেখানেও তুমি এই শ্বেত তন্তুময় তরুণাস্থিটা পাবে। আমরা টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে আলাদা একটা লেকচার দিব, সেটা আমি পরে। তাহলে এই তরুণাস্থিটার নাম হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি, যার মধ্যে এক ধরনের সাদা সাদা সুতা সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে, শ্বেত তন্তুময় তরুণাস্থি। উপরের ছবিতেও দেখতে পাও, এটার নাম হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। বুঝতে পারছো? এবং এই সাদা রঙের যে তন্তুগুলো, এই সাদা রঙের তন্তুগুলো কিন্তু অস্থিতি স্থাপক, টানলে এগুলো লম্বা হবে না। হ্যাঁ, এগুলো কোলাজেন নামক তন্তু দিয়ে তৈরি, এটাকে বলা হয় শ্বেত তন্তুময় তরুণাস্থি। এবার আরেকটা তরুণাস্থি আমি দেখাই, সেটা কেমন দেখো। এই তরুণাস্থিটার ভেতরে এক ধরনের ফাইবার বা সুতা থাকবে, তবে সেই সুতাগুলো হচ্ছে ইয়েলো কালারের, এই জন্য এদের নাম হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। আমি এবার দেখো ইয়েলো কথাটা ফাইব্রাস লিখে দিচ্ছি, ইয়েলো লেখার সাথে সাথে চলে আসছে ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। দেখো ছবি দেখো, ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ, এদের মধ্যে এক ধরনের লম্বা লম্বা সুতা থাকবে, কিন্তু সেই সুতাগুলো হচ্ছে সমান্তরাল ভাবে না, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো থাকবে। সমান্তরাল ভাবে থাকবে না, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো থাকবে। হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, খুব মনের মতো ছবি পাচ্ছেন। এই যে এটা মোটামুটি চলবে। এই যে দেখো উপরের ছবিটা দেখো, উপরের ছবিটা কিন্তু কি বলা যায়, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের একটা ছবি। ওর ভিতরে এক ধরনের ছবি আছে, তন্তু আছে, সেই তন্তুগুলো হচ্ছে ইয়েলো কালারের, এই জন্য এদের নাম হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। এখানে আরেকটা কথা আছে, ইয়েলো ফাইবারের যে কার্টিলেজ বা মানে পিত তন্তুময় বলে, ইংরেজিতে বলে পিত তন্তুময়, এই তন্তুগুলো হচ্ছে শাখায় প্রশাখায় বিভক্ত। তোমার হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের ভেতরে যে তন্তু থাকে তার কোনো শাখা প্রশাখা থাকে না, কিন্তু ইয়েলো ফাইব্রাস কার্টিলেজের ভিতরে যে তন্তু থাকে সেগুলো দেখো উপরের ছবিতে দেখো, শাখা প্রশাখায় বিভক্ত। ওই যে দেখো উপরের ছবিতে দেখো, ইয়েলো ফাইবার গুলো অনেক শাখা প্রশাখায় বিভক্ত। আর এই ফাইবার গুলো হচ্ছে ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি, কোলাজেনের সাথে ইলাস্টিন জিনিসটাও মিশানো থাকে, সেই জন্য এই ফাইবার গুলোকে টানলে লম্বা হয়। ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ গুলো হচ্ছে এরকম, এই ফাইবার গুলো টানলে পরে লম্বা হয়। এটা তুমি পাবা হচ্ছে ওই যে কানের পিনায় পাবা, আমাদের নাকের একদম সামনের দিকে পাবা, আমাদের এপিগ্লোটিস একটা আছে সেখানে তুমি পাবা, কানের ভিতরে ইউএস্টেশিয়ান নালী আছে সেখানে পাবা। স্পেসিফিক জায়গায় স্পেসিফিক কার্টিলেজ পাওয়া যায়। সুতরাং আমরা জায়গাগুলোর কথা আমি নোটের মধ্যে লিখে দিব। ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ গেল এটা। এবার আরেক ধরনের কার্টিলেজ আমি দেখাচ্ছি, নাম হচ্ছে ক্যালসিফেরাস কার্টিলেজ বা ক্যালসিফাইড কার্টিলেজ। এই কার্টিলেজ গুলো একটু শক্ত টাইপের এবং এগুলো পাওয়া যায় আমাদের বিভিন্ন অস্থির একদম হেড বা মস্তক আছে সেখানে, এটাকে বলা হয় ক্যালসিফাইড কার্টিলেজ। ক্যালসিফাইড, এই যে দেখো লেখার সাথে সাথে চলে আসছে ক্যালসিফাইড কার্টিলেজ। আমাদের বিভিন্ন অস্থির একদম মাথায় গিয়ে এই ধরনের কার্টিলেজ গুলো থাকে, ক্যালসিফাইড কার্টিলেজ। আমার মনোপুত ছবি পাচ্ছি না, মনোপুত ছবি পেলে সেটা নামিয়ে দেখাবো। ক্যালসিফাইড কার্টিলেজ বিভিন্ন তরুণাস্থির মাথায় গিয়ে এদের পাওয়া যায় এবং এদের রং মোটামুটি সাদা বর্ণের, হ্যাঁ, এবং এরা ভঙ্গুর ধরনের। আর এই তরুণাস্থির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট নামক চুন জাতীয় পদার্থ থাকে। ক্যালসিফাইড কার্টিলেজ, এই যে দেখো ওখানে উপরের ছবিটা দেখো, উপরে আছে হচ্ছে তোমার ফিমার আর নিচে আছে তোমার টিবিয়া, তার একেবারে মাথায় গিয়ে যে কার্টিলেজটা ওটা ক্যালসিফাইড কার্টিলেজ। এটা একটু ভঙ্গুর ধরনের। ক্যালসিফাইড কার্টিলেজ গুলো বিভিন্ন অস্থির মাথায় মাথায় থাকে, বুঝতে পারছো? হিউমারাস বলো, ফিমার বলো, টিবিয়া বলো, এই বিভিন্ন অস্থির শেষ প্রান্তে গিয়ে একটু তরুণাস্থি থাকে সাদা বর্ণের, এটাকে বলা হয় ক্যালসিফাইড কার্টিলেজ। এটার খুব বেশি মনোপুত ছবি আমি পেলাম না,
তো যাই হোক, এই চার রকমের কার্টিলেজের কথা আমি এখন বলবো। এই যে এখানে ওরা কিছুটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। এই যে অস্থিগুলো একেবারে বড় বড় যে অস্থি, তাদের একদম শেষ প্রান্তে এরকমের ক্যালসিফাইড কার্টিলেজ থাকে। এদের গঠন প্রায় অস্থির মতোই, তবে অস্থি যতটা ভঙ্গুর, এরা আরো তার চেয়ে বেশি ভঙ্গুর। বড় বড় যে অস্থি আছে তাদের শেষ মাথায় থাকে, এবং এরা বেশ তোমার কি বলা যায় শক্ত টাইপের। যত তরুণাস্থি আছে তাদের মধ্যে এরা সবচেয়ে বেশি শক্ত, এবং এদেরকে জোরে প্রেসার দিলে এরা ভেঙে যায়। তাহলে এই হচ্ছে তরুণাস্থি সম্পর্কে কথা। তরুণাস্থি সম্পর্কে আরো কথা হচ্ছে, অস্থি যেমন তোমার কি বলবো, অস্থির মাতৃকাকে বলা হয়, অস্থির মাতৃকাকে কি বলে, অস্টিয়ন বা অস্টিন বলে। অস্থির মাতৃকাকে বলে অস্টিয়ন বা অস্টিন, কিন্তু তরুণাস্থির মাতৃকাকে বলা হয় কন্ড্রিন। আর অস্থির মাতৃকায় যেমন তোমরা দেখলা বিভিন্ন রকমের ক্যালসিয়ামের লবণ থাকে, ক্যালসিয়াম কার্বনেট, সালফেট, ফসফেট, কিন্তু তরুণাস্থির যে মাতৃকা সেখানে ক্যালসিয়ামের তুলনায় ম্যাগনেসিয়াম জাতীয় লবণ বেশি পরিমাণে থাকে। এই জন্য অস্থির তুলনায় তরুণাস্থি অবশ্যই অনেক বেশি নমনীয় এবং স্থিতিস্থাপক। আর একটা জিনিস হচ্ছে, তোমার অস্থির মাতৃকায় যেরকম চার রকমের কোষ থাকে, অস্টিওসাইট, অস্টিওজেনিক, অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট, কিন্তু তরুণাস্থিতে তা না। তরুণাস্থির ভিতরে যে কোষগুলো থাকে সব একই রকম, ওগুলোকে বলে কন্ড্রোসাইট। অস্থির মাতৃকাকে বলা হয় অস্টিন, আর তরুণাস্থির মাতৃকাকে বলা হয় কন্ড্রিন। অস্থির মাতৃকাকে বলা হয় অস্টিওসাইট, তরুণাস্থির মাতৃকাকে বলা হয় কন্ড্রোসাইট। বুঝতে পারছো, অস্থিতে চার রকমের কোষ থাকে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওজেনিক, কিন্তু তরুণাস্থিতে শুধু একমাত্র এক ধরনের কোষ থাকে, যেটাকে বলে কন্ড্রোসাইট। এই সবকিছু মিলে তরুণাস্থির একটা গঠন, অস্থির সাথে তরুণাস্থির পার্থক্য, এগুলো আমরা এখন নোট করার চেষ্টা করব। লেখো, স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো তরুণাস্থি। এটা অনেক সময় আসে পরীক্ষায়, খুব বেশি জটিল কিছু না, ছোট করে পড়লেই হবে আমাদের। তরুণাস্থি কথাটা লিখে ব্র্যাকেটে লেখো কার্টিলেজ। তরুণাস্থি ইংরেজি হচ্ছে কার্টিলেজ। লিখছা? যেটুকু বলছি লিখলে পরে আর বাকিটা আবার ক্লিয়ার হয়ে যাবে, এত ভয় পাওয়ার কিছু নাই। তরুণাস্থি কথাটা লিখে ব্র্যাকেটে লেখো কার্টিলেজ। লিখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হাইফেন দিয়ে লেখো, হাইফেন দিয়ে লেখো তরুণাস্থি এক প্রকার, তরুণাস্থি এক প্রকার নমনীয় ও স্থিতিস্থাপক যোজক কলা। 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 লিখতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তরুণাস্থির মাতৃকাকে কন্ড্রিন বলে, CHONDRIN, কন্ড্রিন বলে। তরুণাস্থির মাতৃকাকে কন্ড্রিন বলে। দাঁড়ি, তরুণাস্থির মাতৃকাকে কন্ড্রিন বলে। দাঁড়ি, এই মাতৃকায়, এই মাতৃকায় কন্ড্রোসাইট, এই মাতৃকায় কন্ড্রোসাইট নামক এক প্রকার ডিম্বাকার কোষ, এই মাতৃকায় কন্ড্রোসাইট নামক এক প্রকার ডিম্বাকার কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এই মাতৃকায় কন্ড্রোসাইট নামক এক প্রকার ডিম্বাকার কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এই মাতৃকায় কন্ড্রোসাইট নামক এক প্রকার ডিম্বাকার কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। লিখছো? হ্যাঁ স্যার। দাঁড়ি, সাথে লেখো কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোমিউকয়েড এবং, লেখাটা পড়া যায় কিনা? হ্যাঁ স্যার। কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রো অ্যালবুনয়েড নামক
প্রোটিন, কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন এবং কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুনয়েড প্রোটিন এবং কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন লিখছ? হ্যাঁ স্যার। এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর বিভিন্ন প্রকার লবণ দিয়ে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর বিভিন্ন প্রকার লবণ দিয়ে কন্ড্রিন মাতৃকা তৈরি হয়। কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর বিভিন্ন প্রকার লবণ, বিভিন্ন প্রকার লবণ মানে কি, ধরো ক্যালসিয়াম কার্বনেট, তারপরে তোমার ক্লোরাইড, সালফেট, ফসফেট ইত্যাদি আর কি, সেটা মেনশন করলাম না। তাহলে আমরা লিখলাম কি লাইনটা, কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর বিভিন্ন প্রকার লবণ দিয়ে কন্ড্রিন মাতৃকা তৈরি হয়। লিখতে পারছো? হ্যাঁ স্যার। দাঁড়ি সাথে লেখো, অনেক সময় এই মাতৃকায় এক প্রকার সরু তন্তু বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। অনেক সময় এই মাতৃকায় এক প্রকার সরু তন্তু বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। দাড়ি সাথে লেখো, তরুণাস্থির মাতৃকায় লেকুনা নামক ক্ষুদ্র গহ্বর থাকলেও, 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 লিখছ? তরুণাস্থির মাতৃকায় লেকুনা নামক তরুণাস্থির মাতৃকায় লেকুনা নামক ক্ষুদ্র গহ্বর থাকলেও কোনো হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। হ্যাবার্সিয়ান তন্ত্র হচ্ছে ওই লেকুনার সাথে চারপাশে আরো ফাটল থাকবে, যাকে ক্যানালিকুলি বলবো, সেটা থাকতে হবে। আবার মাতৃকাটা গোল গোল স্তরে বিভক্ত থাকতে হবে। আবার একেবারে কেন্দ্রে একটা ক্যানেল থাকতে হবে, সেই ক্যানেলের মধ্যে শিরা ধমনী থাকতে হবে। এসব কিছুই থাকে না। হ্যাবার্সিয়ান তন্ত্র বলতে যে জিনিসটা বুঝায় সেটা কিন্তু তরুণাস্থির মধ্যে দেখা যায় না। তবে এক ধরনের ছোট ছোট গর্ত দেখা যায় যাদেরকে লেকুনা বলে, সেটা তুমি পেতে পারো। কিন্তু হ্যাবার্সিয়ান সিস্টেমের যে আদার্স জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যাবে না। তাইলে লিখলাম কি, তরুণাস্থির মাতৃকায় লেকুনা নামক ক্ষুদ্র গহ্বর থাকলেও কোনো হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, তরুণাস্থির সর্বাপেক্ষা বাইরে একটি স্বচ্ছ ও পাতলা আবরণ থাকে যাকে পেরিকন্ড্রিয়াম বলে। পেরিকন্ড্রিয়াম বানানটা লিখে দিচ্ছি, PERICHONDRIUM, পেরিকন্ড্রিয়াম বলে। তরুণাস্থির সর্বাপেক্ষা বাইরে একটি স্বচ্ছ ও পাতলা আবরণ থাকে যাকে পেরিকন্ড্রিয়াম বলে। তরুণাস্থির সর্বাপেক্ষা বাইরে একটি পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে যাকে পেরিকন্ড্রিয়াম বলে। লিখছ? জি স্যার লিখছি। তরুণাস্থির সর্বাপেক্ষা বাইরে একটি পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে যাকে পেরিকন্ড্রিয়াম বলে। এবার লেখো, নিচে আলাদা লাইন করে লেখো, গঠন প্রকৃতির উপর ভিত্তি করে তরুণাস্থি চার প্রকার, যথা
গঠন প্রকৃতির উপর ভিত্তি করে তরুণাস্থি 4 প্রকার, যথা নাম্বার 1 লেখো স্বচ্ছ, ব্র্যাকেটে লেখো হায়ালাইন। স্বচ্ছ শব্দের অর্থ হচ্ছে হায়ালাইন, যার ভেতর থেকে আলো ভেদ করে যেতে পারে তাকে স্বচ্ছ বলে। স্বচ্ছ তরুণাস্থি, ইংরেজিতে বললে বলতে পারো হায়ালাইন কার্টিলেজ। একটু আগে আমরা সেটার ছবি দেখে এসেছি। হাইফেন দিয়ে লেখো এই প্রকার তরুণাস্থির মাতৃকা হালকা নীল বর্ণের অথবা বর্ণহীন। এই প্রকার তরুণাস্থির মাতৃকা হালকা নীল বর্ণের অথবা বর্ণহীন। এই প্রকার তরুণাস্থির মাতৃকা হালকা নীল বর্ণের অথবা বর্ণহীন। দাড়ি সাথে লেখো এদের মাতৃকায় কোনো তন্তু থাকে না। ওই যে বললাম অনেক সময় তরুণাস্থির মাতৃকায় এক প্রকার সরু তন্তু বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, থাকতে পারে, কিন্তু সব সময় তো থাকে না, অনেক সময় থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে স্বচ্ছ তরুণাস্থিতে তো বলেই দিলাম যে এদের মাতৃকায় কোনো প্রকার তন্তু থাকে না। লেখো এদের মাতৃকায় কোনো প্রকার তন্তু থাকে না। এদের মাতৃকায় কোনো প্রকার তন্তু থাকে না। লিখতে পারছো? জি স্যার। দাড়ি সাথে লেখো নাক, স্বরযন্ত্র, শ্বাসনালী। নাক, স্বরযন্ত্র, শ্বাসনালী, পাঁজরের শেষ প্রান্ত, ইত্যাদি অংশে এই প্রকার তরুণাস্থি পাওয়া যায়। নাক, স্বরযন্ত্র, শ্বাসনালী, পাঁজরের শেষ প্রান্ত ইত্যাদি অংশে এই প্রকার তরুণাস্থি পাওয়া যায়। লিখছ? জি এবার স্যার। লেখো নাম্বার 2। এবার লেখো নাম্বার 2 পিত তন্তুময়। পিত মানে হলুদ, তন্তুময়, পিত তন্তুময়। ব্র্যাকেটে লেখো ইয়েলো ফাইব্রাস। ইয়েলো ফাইব্রাস, পিত তন্তুময় বা ইয়েলো ফাইব্রাস তরুণাস্থি। পিত তন্তুময় বা ইয়েলো ফাইব্রাস ইয়েলো ফাইব্রাস তরুণাস্থি। পিত মানে হলুদ বা ইয়েলো। হাইফেন দিয়ে লেখো এই প্রকার তরুণাস্থির মাতৃকা এই প্রকার তরুণাস্থির মাতৃকা অস্বচ্ছ। এই প্রকার তরুণাস্থির মাতৃকা অস্বচ্ছ এবং এই প্রকার তরুণাস্থির মাতৃকা অস্বচ্ছ এবং হলুদ বর্ণের এক প্রকার তন্তু মাতৃকায় বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। হলুদ বর্ণের এক প্রকার তন্তু মাতৃকায় বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এই প্রকার তরুণাস্থি অস্বচ্ছ এবং হলুদ বর্ণের এক প্রকার তন্তু মাতৃকায় বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এই প্রকার তরুণাস্থি অস্বচ্ছ এবং হলুদ বর্ণের এক প্রকার তন্তু মাতৃকায় বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। লিখছো কিনা দেখো? জি স্যার লিখছি। সাথে লেখো ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে
এই তন্তু সমূহ তৈরি হয় ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তু সমূহ তৈরি হয় বলে এরা স্থিতিস্থাপক দাঁড়ি। ওই তন্তুগুলো তৈরি হয় ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে, সে কারণে এই তন্তুগুলো হচ্ছে স্থিতিস্থাপক, মানে সংকোচন প্রসারণশীল। দাঁড়ি সাথে লেখো, ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তুগুলি তৈরি হয় বলে এরা স্থিতিস্থাপক। ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তুগুলি তৈরি হয় বলে এরা স্থিতিস্থাপক। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, হলুদ তন্তুগুলো সাধারণত একাধিক শাখা প্রশাখায় বিভক্ত থাকে। 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 লিখতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। দাঁড়ি লেখো, কানের পিনা কমা কানের পিনা কমা নাকের অগ্রভাগ কমা কানের পিনা কমা নাকের অগ্রভাগ কমা এপিগ্লোটিস। এপিগ্লোটিসের নাম শুনেছো কখনো? জি স্যার। এপিগ্লোটিসটা থাকে আমাদের যে স্বরযন্ত্র আছে তার ঠিক উপরে। আমাদের এই স্বরযন্ত্র থাকে না স্যার? হ্যাঁ আমি বলি, আমাদের যে স্বরযন্ত্র, এই স্বরযন্ত্রের মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে বলে গ্লটিস। যে ছিদ্র দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, আবার কথাবার্তাও আসা যাওয়া করে। এই তো আমাদের স্বরযন্ত্র। স্বরযন্ত্রের নিচে এটা হচ্ছে শ্বাসনালী, এটা হচ্ছে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে বলে গ্লটিস। এই গ্লটিসের ঠিক উপরে এরকম একটা তরুণাস্থি বসানো থাকে, এটাকে বলা হয় এপিগ্লোটিস। এটা এমন ভাবে বসানো থাকে, আমাদের খাদ্যনালীটা আবার এরকম, যখন আমরা খাবার খাই খেয়াল করো, তখন এই খাবারটা এমন ভাবে এই এপিগ্লোটিসের উপর দিয়ে গিয়ে নিচের দিকে নামে, খাদ্যনালীতে নামে। যতবার খাবার খাই ঠিক ততবার এই এপিগ্লোটিসটা খাবারের চাপে নিচের দিকে নেমে যায়, তখন এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়, খাবারটা ওই এপিগ্লোটিসের উপর দিয়ে পিছলে খাদ্যনালীর মধ্যে চলে আসে। যদি এপিগ্লোটিসটা নিচের দিকে না নামে তাহলে কিন্তু খাদ্যটা এই শ্বাসনালীর মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু এটা এমন ভাবেই বসানো আছে, যতবার আমরা খাদ্য গ্রহণ করি ঠিক ততবার খাবারটা এই মুখের ভেতর দিয়ে এই খাদ্যনালীতে যাওয়ার সময় এপিগ্লোটিসের উপরে চাপ দিয়ে যায়, যাতে করে এপিগ্লোটিসটা নিচে নেমে গেলে এই গ্লোটিস নামক ছিদ্রটা বন্ধ হয়ে যায়। বুঝাতে পারছি না পারি নাই? আমাদের স্বরযন্ত্রের গ্লটিস নামক ছিদ্রের উপরে একটা তরুণাস্থি বসানো থাকে, এটার নাম এপিগ্লোটিস। এই তরুণাস্থিটা পিত্ততন্তুময় তরুণাস্থি। গ্লটিস আর এপিগ্লোটিস বুঝাইতে পারছি নাকি ছবি গুগল থেকে দেখাইতে হবে? বুঝছি। বুঝছো? ঠিক আছে। তাহলে আমরা কোথায় কোথায় পিত্ততন্তুময় তরুণাস্থি পাওয়া যায় বললাম? এক বললাম কানের পিনা, আমাদের কানের যে অংশটা বাইরের দিকে থাকে, এই যে কানটা আমরা পড়বো, আমাদের একটা চ্যাপ্টার আছে সমন্বয় নিয়ন্ত্রণ, সেখানে আমরা কান যখন পড়বো দেখবা এই কানের এই যে অংশটা বাইরে থাকে এটাকে বলে পিনা। আর এরকম একটা মধ্যকর্ণ আছে এই, আর শেষে তো অন্তকর্ণ আছে, সেটা গেল। এই মধ্যকর্ণের নিচের দিকে একটা নল আছে যেটা একদম আমাদের মুখের ভেতর পর্যন্ত গলবিল পর্যন্ত চলে যায়, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব। এই নলটাও তোমার পিত্ততন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি। কানের পিনা এবং এই ইউস্টেশিয়ান নালী যেটাকে বলে, এটাও কিন্তু পিত্ততন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে আমরা উদাহরণের মধ্যে বলছি, এখন আরেকটু লিখবো। লিখলাম আমরা কানের পিনা কমা নাকের অগ্রভাগ কমা এপিগ্লোটিস কমা ইউস্টেশিয়ান নালী ইত্যাদি অংশে পিত্ততন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। কানের পিনা, নাকের অগ্রভাগ,
এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান নালী ইত্যাদি অংশে পিত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। ইউস্টেশিয়ান নালীটা হচ্ছে কানের মধ্যকর্ণের একটা অংশ। আমরা লিখতে পারছি কিনা? সিফাত লিখতে পারছো? আবারও বলি, কানের পিনা এই উদাহরণগুলো ভালো করে মুখস্থ করবা, এটা কিন্তু এমসিকিউ তে দিবে, বুঝতে পারছো? ধরো একটা জায়গা মেনশন করে দিল, কানের পিনায় কোন প্রকার তরুণাস্থি পাওয়া যায়? শ্বেততন্তুময়, পিত্তন্তুময়, স্বচ্ছ নাকি চুনময়? চুনময় তরুণাস্থি একটা আছে যেটা ক্যালসিফাইড তরুণাস্থি, এটাকে বাংলায় চুনময় বলে। তখন তুমি না জানলে তো এমসিকিউটা মিস হয়ে যাবে। একটা এমসিকিউ মিস মানে হচ্ছে 1 নাম্বার তো কাটা যাবে, আবার নেগেটিভ মার্কিং থাকলে 0.25। একটা এমসিকিউ ভুল করলেই দেখা যাবে তোমার মেডিকেলের চান্স মিস হয়ে যাবে বা বুয়েটের চান্স মিস হয়ে যাবে। খুব সাবধান, যেখানে নেগেটিভ মার্কিং আছে সেখানে কিন্তু একটা এমসিকিউই তোমার ভাগ্য বদলে দিবে। সেখানে খুব ভালো করে এগুলো উদাহরণগুলো খেয়াল করবা। বায়োলজিতে উদাহরণগুলো খুব ভালো করে খেয়াল না করলে এমসিকিউতে বিপদ হয়ে যাবে। কোথায় কোথায় বললাম? কানের পিনা, নাকের অগ্রভাগ, এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান টিউব ইত্যাদি অংশে পিত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। লিখতে পারছো? কথা বলো, লিখছো কিনা? এবার লেখো নাম্বার 3। এটাকে লিখবো আমরা শ্বেত তন্তুময়। শ্বেত মানে সাদা, শ্বেত তন্তুময় ইংরেজিতে আমরা লিখবো হোয়াইট ফাইব্রাস। হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি। বোঝাই যায় যে এদের মাতৃকায় সাদা বর্ণের তন্তু থাকবে, তবে এই তন্তুটা একটু ভিন্ন রকম। সেটা কি আমি বলছি পরে, কিন্তু আমি একটা ছবি আঁকবো, একসাথে 4 প্রকার তরুণাস্থির ছবি আমি পাশাপাশি এঁকে দিব, তাতে করে তোমরা তখন আরো পার্থক্যটা ভালো করে বুঝতে পারবা। লেখো শ্বেত তন্তুময় তরুণাস্থি, হাইফেন দিয়ে লেখো। এই প্রকার তরুণাস্থি অস্বচ্ছ এবং এদের মাতৃকায় সাদা বর্ণের এক প্রকার তন্তু সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। এই প্রকার তরুণাস্থি অস্বচ্ছ এবং এদের মাতৃকায় সাদা বর্ণের এক প্রকার তন্তু সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। কি লিখলাম লাইনটা? লাইনটা হচ্ছে এই প্রকার তরুণাস্থি অস্বচ্ছ এবং এদের মাতৃকায় সাদা বর্ণের এক প্রকার তন্তু সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। লিখতে পারছো? দাড়ি সাথে লেখো কোলাজেন। কোলাজেন নামক এক প্রকার তন্তুময় প্রোটিন দিয়ে এই তন্তু সমূহ তৈরি হয়। কোলাজেন নামক এক প্রকার প্রোটিন দিয়ে, কোলাজেন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তু সমূহ তৈরি হয় বলে এরা অস্থিতিস্থাপক। তোমার পিত তন্তুর যে তন্তুগুলো সেগুলো যেমন পিত তন্তুময় তরুণাস্থির তন্তুগুলো হচ্ছে স্থিতিস্থাপক, কিন্তু শ্বেত তন্তুময় তরুণাস্থির যে তন্তু সেগুলো হচ্ছে অস্থিতিস্থাপক। তাহলে আবার বলছি, কোলাজেন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তু সমূহ তৈরি হয় বলে এরা অস্থিতিস্থাপক। পিত তন্তুময় তরুণাস্থির তন্তুগুলো তৈরি হয় ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে, কিন্তু শ্বেত তন্তুময় তরুণাস্থির তন্তুগুলো তৈরি হয় কোলাজেন নামক প্রোটিন দিয়ে। তাহলে লাইনটা কি লিখলাম? কোলাজেন নামক এক প্রকার প্রোটিন দিয়ে এই তন্তু সমূহ তৈরি হয় বলে এরা অস্থিতিস্থাপক। লিখতে পারছো? কথা বলো, লিখছো কিনা? হ্যাঁ স্যার। দাঁড়ি সাথে লেখো এই তন্তু সমূহের কোনো শাখা প্রশাখা থাকে না। 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 দাঁড়ি সাথে লেখো আমাদের কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে, আমাদের কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে কমা অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে,
কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে কমা অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে, টেন্ডন কি জানো না, একটু পরে জানবা, একটু পরে আমি টেন্ডন আর লিগামেন্ট লিখাবো। কশেরুকা সমূহের সংযোগস্থলে কমা অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে কমা গ্লেনয়েড গহ্বর এবং এসিটাবুলাম গহ্বরের চারপাশে। গ্লেনয়েড গহ্বর তোমরা জানো নিশ্চয়ই, আমাদের যে এই যে হাড়ের সাথে আমাদের হাতের প্রথম অস্থি হিউমারাসটা লাগানো থাকে, তাই না, সেই হাড়টার নাম হচ্ছে স্ক্যাপুলা। এই হাড়ের এখানে একটা গর্ত আছে যাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরের চারপাশে, আর আমাদের কোমরে একটা বড় অস্থি আছে, একটা না দুইটা, যে অস্থি দুইটাকে বলা হয় শ্রোণী চক্র, মনে আছে নিশ্চয়ই, শ্রোণী চক্র, তাই না। এই শ্রোণী চক্রেরও সাইডে আবার দুইটা বড় বড় গর্ত আছে, এই গর্ত দুইটাকে বলা হয় এসিটাবুলা। এই গর্তেরও চারপাশে তুমি এই শ্বেত তন্তুময় তরুণাস্থি পাবে। কোথায় কোথায় বলেছি? বলেছি আমাদের কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে কমা গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড গহ্বর যেটা স্ক্যাপুলাতে পাওয়া যায়, এবং অ্যাসিটাবুলাম গহ্বর, অ্যাসিটাবুলাম গহ্বর যেটা শ্রোণী চক্রে পাওয়া যায়, গহ্বর এর চারপাশে শ্বেত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। গ্লেনয়েড গহ্বর এবং অ্যাসিটাবুলাম গহ্বরের চারপাশে শ্বেত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায় আবার মনে রাখো? কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে, আর গ্লেনয়েড গহ্বর এবং এসিটাবুলাম গহ্বরের চারপাশে শ্বেত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। লিখতে পারছো? স্যার আরেকবার একটু বলেন। আবারও বলছি, কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে, গ্লেনয়েড গহ্বর এবং এসিটাবুলাম গহ্বরের চারপাশে শ্বেত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। লিখতে পারছো কিনা দেখো। পারো নাই লিখতে? শোনা যায় না? শৈবাল লিখতে পারছো না পারো নাই? জি স্যার পারছি। লিখছি স্যার। আবারও বলি, কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে অস্থি এবং টেন্ডনের সংযোগস্থলে, অস্থি এবং টেন্ডন কোন জায়গায় সংযুক্ত হয় সেটা জানো না, একটু পরে জানবা। কশেরুকা সমূহের মধ্যবর্তী স্থানে অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে গ্লেনয়েড গহ্বর এবং এসিটাবুলাম গহ্বরের চারপাশে শ্বেত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। লিখছা? জি এবার স্যার। লেখো নাম্বার 4, এবার লেখো নাম্বার 4, এবার লেখো নাম্বার 4, চুনময়, চুনময় মানে চুন যুক্ত, সোজা কথা, ব্র্যাকেটে লেখো ক্যালসিফাইড, ক্যালসিফাইড তরুণাস্থি। চুন যুক্ত বা চুনময় যা বলো, এটাকে ইংরেজিতে বলা হয় ক্যালসিফাইড তরুণাস্থি। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি, হাইফেন দিয়ে লেখো। এই প্রকার তরুণাস্থি সাদা বর্ণের এবং এদের মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই প্রকার তরুণাস্থি সাদা বর্ণের এবং এদের মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই প্রকার তরুণাস্থি সাদা বর্ণের এবং এদের মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে। দাড়ি সাথে লেখো, এরা অপেক্ষাকৃত শক্ত এবং ভঙ্গুর প্রকৃতির। এরা অপেক্ষাকৃত শক্ত এবং ভঙ্গুর। এদেরকে তুমি স্থিতিস্থাপক বলতে পারবে না, এদেরকে জোরে আঘাত করলে এরা ভেঙে যাবে। এরা অপেক্ষাকৃত হার্ড, এরা নমনীয় না, স্থিতিস্থাপক না, ভাঁজ করে ফেলা যায় না। এরা খুব হার্ড টাইপের এবং এদেরকে জোরে আঘাত করলে ভেঙে যায়। এরা অপেক্ষাকৃত শক্ত এবং ভঙ্গুর। লিখছ? এরা অপেক্ষাকৃত শক্ত এবং ভঙ্গুর। লিখছো কিনা বলো? দাড়ি সাথে লেখো, হিউমেরাস, ফিমার
কমা টিবিয়া, হিউমেরাস, ফিমার, টিবিয়া ইত্যাদি বৃহৎ অস্থিসমূহের মস্তকে এই প্রকার তরুণাস্থি পাওয়া যায়। হিউমেরাস, ফিমার, টিবিয়া ইত্যাদি বৃহৎ অস্থিসমূহের মস্তকে এই প্রকার তরুণাস্থি পাওয়া যায়। হিউমেরাস, ফিমার, টিবিয়া ইত্যাদি বৃহৎ অস্থিসমূহের মস্তকে এই প্রকার তরুণাস্থি পাওয়া যায়। লিখছ? জি স্যার। ঠিক আছে, এবার শোনো, এবার একটা মজার জিনিস। মজার জিনিস কি, অনেক সময় তোমাকে পরীক্ষায় ছবি এঁকে দেয়, এমন ছবি আঁকে, ছবি দেখে তোমাকে বলে দিতে হবে এর কোনটা চুনময় অথবা কোনটা স্বচ্ছ তরুণাস্থি অথবা কোনটা শ্বেত তন্তুময় অথবা কোনটা পিত তন্তুময়। এখন তোমরা আমাকে বলো, একটা ছবি যদি এঁকে দেয় কালো কালি দিয়ে, সেই ছবি দেখে কি বলে দেওয়া যায় যে এটার মধ্যে সাদা রঙের তন্তু দেখা যাচ্ছে অথবা হলুদ রঙের তন্তু দেখা যাচ্ছে অথবা এটা স্বচ্ছ এপাশ থেকে ওপাশ দেখা যায় অথবা এটা অস্বচ্ছ, এটা ভঙ্গুর চুনময় এপাশ থেকে ওপাশ দেখা যায় না? এই জিনিসটা কি এই সাদা কালো ছবিতে প্রেজেন্ট করা যায় কালো কালি দিয়ে? এটা তো প্রেজেন্ট করা যায় না, যায় তো না? যায়? যাওয়ার কথা না। একটা তরুণাস্থি তুমি এঁকে দিবা, সেটা স্বচ্ছ কিনা সেটা তুমি রঙিন ছবি ছাড়া তো বোঝানো যাবে না। রঙিন হলে তুমি দেখাতে পারবে যে হ্যাঁ এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে কাচের মতো স্বচ্ছ, অথবা এটার মধ্যে সাদা রঙের সুতা আছে অথবা এটার মধ্যে হলুদ রঙের সুতা আছে, কিন্তু কালো কালি দিয়ে তো এটা বোঝানো যায় না। কিন্তু আমাকে তো বোঝাইতে হবে, অথবা বই পরীক্ষার সময় ছবি এঁকে দিবে, সেটা দেখে আমাকে চিহ্নিত করতে হবে এটা শ্বেত তন্তুময় অথবা এটা সাদা তন্তুময় অথবা এটা হলুদ তন্তুময়। এখন তার টেকনিকটা, একটা টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে এটা প্রেজেন্ট করা হয়। সেই জন্য আমি কি করব, তোমরা এতক্ষণ যে নোট করছো তার নিচে 4টা এরকমের বক্স বা গোল চিহ্ন দাও। ধরো আমি গোল দিলাম, এই একটা দিলাম, তোমরাও দাও, এতক্ষণ যে নোট করছো তার নিচেই দাও। এই ধরো 4টা আমি গোল চিহ্ন দিলাম, বৃত্ত আঁকলাম। এই 4টার মধ্যে আমি 4 রকমের তরুণাস্থি এই কালো কালির কলম দিয়ে প্রেজেন্ট করতে চাই। কিরকম? প্রথমটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি, তারপরেরটা মনে করো পিত তন্তুময় তরুণাস্থি, তারপরেরটা মনে করো শ্বেত তন্তুময় তরুণাস্থি, শেষেটা মনে করো চুনময় তরুণাস্থি। এখন আমরা এই 4টা ছবির মাধ্যমেই সাদা কালো দিয়ে আমরা বুঝাবো। সবার প্রথমে আসো পিত তন্তুময় তরুণাস্থি। এই তরুণাস্থির এটা হচ্ছে মাতৃকা। মাতৃকার মধ্যে তরুণাস্থির কোষগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকলো। এই এগুলো হচ্ছে তরুণাস্থির কোষ, বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। এখন শ্বেত তন্তুময় তরুণাস্থি যেটা, সেটা কি সেম, এটা মাতৃকার মাধ্যমে মধ্যে তরুণাস্থির কোষগুলো কন্ড্রোসাইট বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে তো সেম হয়ে গেল, এখন পর্যন্ত তো সেম। কিন্তু আসলে একটা জিনিস তো এখনো রয়ে গেছে, এদের মধ্যে যে তন্তু থাকে ফাইবার, সেটা তো আর আমি আঁকি নাই। শুধুমাত্র মাতৃকা আঁকছি, কন্ড্রোসাইট আঁকছি, মাতৃকা আঁকছি, কন্ড্রোসাইট কোষ আঁকছি, কিন্তু ভেতরের তন্তু তো আঁকি নাই। এখন সিফাত তুমি বলো, পিত তন্তুময় বা হলুদ তন্তুময় যে তরুণাস্থি, তার ভেতরে যে তন্তুগুলো সেগুলো তো হলুদ রং, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম না? সিফাত তো নাই দেখা যায় ক্লাসে, আমার মনে হয় লাইন কেটে গেছে। আরেকটা বৈশিষ্ট্য তো বলেছিলাম, সেটা হচ্ছে এদের তন্তুগুলো হচ্ছে শাখা প্রশাখায় বিভক্ত আর বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তাহলে আমি যদি এখন এর ভিতরে তন্তুগুলো এরকম আঁকি, যে তন্তুগুলোর অনেক শাখা প্রশাখা আছে, যারা বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে, রং হলুদ দেখাতে না পারলেও সেই বৈশিষ্ট্যটা তো এখানে আমি ফুটাতে পেরেছি, বিক্ষিপ্তভাবে ছড়ানো, আর এই তন্তুগুলো শাখা প্রশাখা আছে। আর শ্বেত তন্তুময় তরুণাস্থির কথা তো আমি জানি, ওদের ভেতরে যে তন্তুগুলো থাকে তাদের কোনো শাখা প্রশাখা থাকে না। আরেকটা কি, তন্তুগুলো সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। সত্যি না মিথ্যা? মুসা বলো। জি স্যার, সত্যি। হ্যাঁ, তাহলে এই শুধু এই জিনিসটুকু দেখেই বলে দেওয়া যায়
যে যদি দেখি তন্তুগুলোর কোনো শাখা প্রশাখা নাই, যদি দেখি তন্তুগুলো বিক্ষিপ্তভাবে না ছড়িয়ে সমান্তরাল ভাবে বিন্যস্ত আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে ওই তন্তুগুলোই সাদা বর্ণের তন্তু। এবার কি বুঝতে পারছো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন? পরীক্ষায় তোমাকে এই কালো কালি দিয়ে এঁকে দিতে পারে, এরকম একটা দিবে, এরকম একটা দিবে, তোমাকে জিজ্ঞেস করবে এর মধ্যে কোনটা পিত্ত তন্তুময় কোনটা শ্বেত তন্তুময়। তুমি শুধু এই বৈশিষ্ট্যটা দেখেই যেন বলে দিতে পারো, যদি তন্তুগুলো শাখা প্রশাখায় বিভক্ত থাকে তাহলে পিত, যদি তন্তুগুলোর কোনো শাখা না থাকে তাহলে শ্বেত তন্তুময়। ক্লিয়ার? এবার আসো স্বচ্ছ তরুণাস্থি আর চূর্ণময় তরুণাস্থি, এই দুইটা আমি বোঝাতে চাই। ঠিক আছে, খেয়াল করো, এই দুইটার কিন্তু কোনোটার মধ্যেই কোনো তন্তু থাকবে না। স্বচ্ছ তরুণাস্থির মধ্যেও তন্তু থাকবে না, আর চূর্ণময় তরুণাস্থির মধ্যেও তন্তু থাকবে না, কোনো ফাইবার বা তন্তু থাকবে না। মাতৃকা থাকবে, মাতৃকার মধ্যে কন্ড্রোসাইট নামক কোষগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, সেটা সব তরুণাস্থির মধ্যেই আছে। কিন্তু এই দুইটার মধ্যে একটা স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। এখন আমি কিভাবে বুঝাবো কোনটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ? এটা কিভাবে বুঝাবো যে সিস্টেমটা সাধারণত ফলো করা হয় সেটা হচ্ছে, যদি তুমি এই মাতৃকার ভিতরে ডট ডট চিহ্ন দাও তাহলে ধরে নিতে হবে এটা স্বচ্ছ, এটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি, যার মাতৃকার ভিতরে আমি ডট ডট চিহ্ন দিয়ে দিলাম বিন্দু বিন্দু। আর যদি আমি এই জিনিসটা না দেই তাহলে তোমাকে ধরে নিতে হবে এটাই হচ্ছে চূর্ণময় তরুণাস্থি। এটাই প্র্যাকটিস। তাহলে এবার আমরা স্বচ্ছ তরুণাস্থি চূর্ণময় তরুণাস্থির পার্থক্যটা জেনে গেলাম। যদি মাতৃকার ভিতরে আমি ডট 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 বিন্দু বিন্দু দেই তাহলে সেটা হবে স্বচ্ছ তরুণাস্থি, যদি না দেই তাহলে চূর্ণময় তরুণাস্থি। তাহলে একসাথে আমরা চারটা ছবি দেখি। স্বচ্ছ তরুণাস্থি কেমন? ছবিতে বোঝা গেল। পিত তন্তুময় তরুণাস্থি বোঝা গেল, শ্বেত তন্তুময় তরুণাস্থি বোঝা গেল, চূর্ণময় তরুণাস্থি বোঝা গেল। ঠিক আছে, চারটা ছবি পাশাপাশি থাকলে যেন আমরা বুঝতে পারি। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। এবার আমরা পড়বো লিগামেন্ট। লিগামেন্ট সম্পর্কে আমরা পড়বো, তারপর আমরা পড়বো টেন্ডন। আগে আমরা লিগামেন্ট পড়ে নিই। লিগামেন্ট, তোমাদের কি লিগামেন্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আমি একটু তোমাদের হ্যাঁ, হাড্ডিগুলো যে একটার সাথে আরেকটা যুক্ত থাকে, সেই জয়েন্টে জয়েন্টে লিগামেন্ট নামক এক প্রকার ফাইবার বা তন্তু থাকে। আমরা একটু ছবি দেখে আসি। লিগামেন্ট কথাটা লিখে সার্চ দেই, দেখি গুগল আমাদের কি দেখায়। লিগামেন্ট, স্ক্রিন শেয়ার হয়েছে কিনা বলো। জি স্যার হয়েছে। এই যে দেখো, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি যে যুক্ত আছে, এক ধরনের রশির মতো আছে না, একটার সাথে আরেকটা টেনে ধরছে, আছে নাকি নাই? হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে লিগামেন্ট। এগুলো অনেক সময় কি বলা যায় ছিঁড়ে যেতে পারে, খুব যদি প্রেসার পড়ে তাহলে এগুলো ছিঁড়ে যেতে পারে, তবে এগুলো এক্সটেন্ড করে। লিগামেন্ট গুলো এমন, এগুলো এক্সটেনশন করা যায়, কারণ এগুলো কোলাজেন আর ইলাস্টিন দুই রকম প্রোটিনের সমন্বয়ে তৈরি, বুঝতে পারছো? সেই জন্য এদেরকে এক্সটেন্ড করা যায়। যারা বিশেষ করে এক্সারসাইজ করে বা বিভিন্ন অ্যাক্রোবেটিক শো করে, তারা কিন্তু অনেক সময় লিগামেন্ট গুলোকে অনেক বেশি ইলাস্টিক বা প্রসারিত করে রাখতে পারে, যে কারণে তাদের হাড্ডি একদম ভাঁজ করে ফেললেও তারা তেমন একটা পেইন পায় না। এই যে এরকম লিগামেন্ট গুলো দেখো, অনেক সময় লিগামেন্ট এমন হয় দুইটা হাড্ডির জয়েন্টে চারপাশ দিয়ে লিগামেন্ট একদম এমন ভাবে ঘিরে রাখে, তখন ওটাকে ক্যাপসুলার লিগামেন্ট বলে। এই যে এখানে দেখো, এই যে আমাদের উপরের ফিমার আর নিচের যে টিবিয়া, এর চারপাশে এমন ভাবে লিগামেন্ট থাকে যেটাকে ক্যাপসুলার লিগামেন্ট বলে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, সেটা আমরা এখন লিখবো। লিগামেন্ট কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। আমাদের অস্থিসমূহের সংযোগস্থলে লিখছ? জি স্যার। আমাদের অস্থিসমূহের সংযোগস্থলে এক প্রকার মজবুত এবং নমনীয় যোজক কলা থাকে। আমাদের অস্থিসমূহের সংযোগস্থলে
এক প্রকার মজবুত এবং নমনীয় যোজক কলা থাকে যা মুখোমুখি অবস্থিত অস্থি দুটি অস্থিকে লেখো, যা মুখোমুখি অবস্থিত দুটি অস্থিকে পরস্পরের সাথে যুক্ত করে রাখে। আমাদের অস্থি সমূহের সংযোগস্থলে এক প্রকার মজবুত এবং নমনীয় যোজক কলা থাকে যা মুখোমুখি অবস্থিত দুটি অস্থিকে পরস্পরের সাথে যুক্ত করে রাখে, কমা এদেরকে লিগামেন্ট বলে। এদেরকে লিগামেন্ট বলে। আমাদের অস্থি সমূহের সংযোগস্থলে মজবুত এবং নমনীয় এক প্রকার যোজক কলা থাকে যা মুখোমুখি অবস্থিত দুটি অস্থিকে পরস্পরের সাথে যুক্ত করে রাখে। দাঁড়ি সাথেই লেখো কোলাজেন ও ইলাস্টিন নামক তন্তুময় প্রোটিন এবং ফাইব্রোব্লাস্ট নামক এক প্রকার কোষ দিয়ে লিগামেন্ট তৈরি হয়। ফাইব্রোব্লাস্ট কথাটা আমি লিখে দিচ্ছি, ফাইব্রোব্লাস্ট। আবারও বলছি, কোলাজেন ও ইলাস্টিন নামক তন্তুময় প্রোটিন এবং ফাইব্রোব্লাস্ট নামক এক প্রকার কোষ দিয়ে লিগামেন্ট তৈরি হয়। কোলাজেন ও ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন এবং ফাইব্রোব্লাস্ট নামক এক প্রকার কোষ দিয়ে লিগামেন্ট তৈরি হয়। লিখতে পারছো? দাঁড়ি সাথে লেখো লিগামেন্ট সংকোচন প্রসারণশীল এবং লিগামেন্ট সংকোচন প্রসারণশীল এবং শরীর চর্চার মাধ্যমে এদের প্রসারণশীলতা বৃদ্ধি করা সম্ভব। লিগামেন্ট সংকোচন প্রসারণশীল এবং শরীর চর্চার মাধ্যমে এদের প্রসারণশীলতা বৃদ্ধি করা সম্ভব। লিগামেন্ট সংকোচন প্রসারণশীল এবং শরীর চর্চার মাধ্যমে এদের প্রসারণশীলতা বৃদ্ধি করা সম্ভব। লিখছ? জি স্যার। দাঁড়ি এবার নিচে লেখো টেন্ডন, TENDON, টেন্ডন। আচ্ছা তোমরা দেখবা একটু পরে আমরা বা পরের ক্লাসে আমরা পেশি পড়বো। পেশি যখন পেশি পড়বো তখন দেখবা এই যে এক ধরনের পেশি আছে, নাম হচ্ছে কঙ্কাল পেশি। হ্যাঁ, আমাদের তো পেশি আছে 3 রকম। এক ধরনের পেশি আছে হাড়ের সাথে লাগানো থাকে। সেই পেশিগুলো এমন এরকম, ধরো হাড়ের সাথে লাগানো থাকে এরকম, এই এটা হচ্ছে একটা পেশি, এরকম লম্বা লম্বা পেশি। কিন্তু এই পেশিটার এই মাথায় একটা সাদা তন্তুর মতো আছে, এই মাথায় একটা সাদা তন্তুর মতো আছে। এই সাদা তন্তুটাকে বলা হয় টেন্ডন। টেন্ডন। তোমরা বিশেষ করে যখন মুরগির রান টান খাও তখন দেখবা যে লম্বা লম্বা যে মাংসের গোছা থাকে তার 2 মাথায় এরকমের সাদা রঙের সুতার মতো থাকে, এইগুলোকে বলা হয় টেন্ডন। এই টেন্ডনের মাধ্যমেই এই পেশিগুলো অস্থির সাথে লাগানো থাকে। টেন্ডন কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। লেখো কঙ্কাল পেশির 2 প্রান্তে সাদা বর্ণের কমা মজবুত এক প্রকার যোজক কলা থাকে। কঙ্কাল পেশির 2 প্রান্তে সাদা বর্ণের এক প্রকার মজবুত যোজক কলা থাকে যার সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত থাকে। দাঁড়ি এই যোজক কলাকে টেন্ডন বলে। কঙ্কাল পেশির 2 প্রান্তে সাদা বর্ণের এক প্রকার মজবুত যোজক কলা থাকে যার সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত থাকে। দাঁড়ি এই যোজক কলাকে টেন্ডন বলে। কঙ্কাল পেশির 2 প্রান্তে সাদা বর্ণের এক প্রকার মজবুত যোজক কলা থাকে যার সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত থাকে।
এই যোজক কলাকে টেন্ডন বলে, লিখতে পারছো? দাড়ি। সাথী লেখো, সাথী লেখো, সাথী লেখো, লিগামেন্ট ও টেন্ডন এর গঠন প্রায় একই রকম, তবে লিগামেন্ট ও টেন্ডন এর গঠন প্রায় একই রকম, তবে টেন্ডন এ ইলাস্টিন প্রোটিনের পরিমাণ খুব কম থাকে বলে ইহা স্থিতিস্থাপক নয়। দাড়ি। লিগামেন্ট ও টেন্ডন এর গঠন প্রায় একই রকম, তবে টেন্ডন এ ইলাস্টিন প্রোটিনের পরিমাণ কম থাকে বলে ইহা স্থিতিস্থাপক নয়। লিগামেন্ট ও টেন্ডন এর গঠন প্রায় একই রকম, তবে টেন্ডন এ ইলাস্টিন প্রোটিনের পরিমাণ কম থাকায় ইহা স্থিতিস্থাপক নয়। লিখতে পারছো কিনা দেখো। লিগামেন্ট ও টেন্ডন এর গঠন প্রায় একই রকম, তবে টেন্ডন এ ইলাস্টিন প্রোটিনের পরিমাণ কম থাকায় ইহা স্থিতিস্থাপক নয়। লিখতে পারছো? জি স্যার। দাড়ি। সাথে লেখো, টেন্ডন ছিঁড়ে গেলে খুব সহজে পুনর্গঠিত হয় না। টেন্ডন ছিঁড়ে গেলে খুব সহজে পুনর্গঠিত হয় না, তবে লিগামেন্ট কিন্তু ছিঁড়ে গেলে আবার পুনর্গঠিত হয়। টেন্ডন ছিঁড়ে গেলে খুব সহজে পুনর্গঠিত হয় না। আজকে আর থাকুক, আর বলার তেমন কিছু খুঁজে পাচ্ছি না, এখানে থাকুক। আগামী ক্লাসে আমরা পেশি শুরু করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।